where the mind is without fear and the head is held high, where knowledge is free. হ্যালো স্টুডেন্টস, আমার নাম শুভজিৎ চৌধুরী। আমি চণ্ডীপুর জুনিয়র হাই স্কুলের পদার্থবিদ্যা সহশিক্ষক। আর আজকে আমি তোমাদের নবম শ্রেণীর ভৌতবিজ্ঞান অংশের শব্দ পোর্শন শুরু করব। তো শুরুতে যেটা বলবো, শব্দ কি? আমরা প্রতিদিন আমাদের জীবনে মিউজিক শুনি। তো না শুনলে আমাদের সর্বাঙ্গীন বিকাশ সম্ভব নয়। তো এই শব্দ হচ্ছে এক ধরনের শক্তি। তোমরা ছোটোবেলায় পড়েছো তাপ শক্তির শব্দ শক্তিতে রূপান্তর। তো শব্দ হচ্ছে এক ধরনের শক্তি। এই শক্তিটা কখন উৎপন্ন হয়? যখন কোনো একটা বস্তুর মধ্যে কম্পন সৃষ্টি হয়। যেমন আমাদের ভোকাল কর্ডে কন্টিনিউয়াসলি কী হচ্ছে? কম্পন সৃষ্টি হচ্ছে, যার জন্য কী হচ্ছে? আমাদের মুখ থেকে সাউন্ডটা বের হচ্ছে এবং সেই শব্দটা আমাদের কানে গিয়ে পৌঁছচ্ছে এবং কানে যে পর্দা আছে সেখানে গিয়ে নক করছে, নিয়ে আমরা সেই শব্দটাকে শুনতে পাচ্ছি। তো শব্দ হচ্ছে এক ধরনের শক্তি, যেটা সবসময় একটা কম্পনশীল বস্তু থেকে উৎপন্ন হয়। শব্দের যে উৎস, সেই উৎসকে আমরা বলি হচ্ছে শনক। শব্দের উৎসকে আমরা বলি হচ্ছে শনক। তো শব্দের ডেফিনেশনটি কি? তাহলে শব্দ হলো এক ধরনের শক্তি যা কোনো একটা কম্পনশীল বস্তু থেকে উৎপন্ন হয়ে জড় মাধ্যমের মধ্য দিয়ে এসে আমাদের কানে শ্রবণের বা শোনার অনুভূতি সৃষ্টি করে। তো একটা পরীক্ষার সাহায্যে আমি তোমাদের দেখাবো যে একটা কম্পনশীল বস্তুর মাধ্যমেই শব্দের সৃষ্টি হয়। খুব সহজ একটা পরীক্ষা। তোমরা নিশ্চয়ই স্কুলে সুরশলাকা দেখেছো, স্কুল ল্যাবরেটরিতে পেয়ে যাবে। দেখতে অনেকটা এরকম হয় সুরশলাকা। যদি এটাকে তুমি যদি মনে করো যে কোনো জায়গায় যদি আঘাত করো বা স্ট্রাইক করো, দেখবে এটা ভাইব্রেট করতে থাকে, কাঁপতে থাকে। এই কম্পনশীল অবস্থায় তুমি যদি মনে করো একটা ফাঁকা বাক্সের মধ্যে ধরো, ফাঁকা একটা মনে করো একটা বাক্স আছে, এরকম কিছু নয় বাক্সটার মধ্যে, ফাঁকা ফাঁপা বাক্স, এর মধ্যে শুধুমাত্র বাতাস আছে। যদি ধরো তো দেখবে আওয়াজ পাবে। বা একটা বাস্তব উদাহরণ দিচ্ছি, যদি তোমার যদি সুরশলাকা দেখে নাও থাকে, একটা বাস্তব উদাহরণ দিচ্ছি। দেখবে দাড়ি কাটার ট্রিমার হয় একটা, যখন আমরা ট্রিমারটা অন করি তখন দেখবে যে সেটা হচ্ছে আওয়াজ বেরোয়, ভিতরে ক্রমাগত কী হচ্ছে? কাঁপছে। এবার সেই ট্রিমারটাকে তোমরা যদি মনে করো একটা বালতির মধ্যে ধরো, তো দেখবে বালতিটা ভাইব্রেট করছে আর একটা আওয়াজ বের হচ্ছে। তো এরকম অনেক উদাহরণ আছে যেখানে কি হয়, কম্পনশীল বস্তু থেকে কি উৎপন্ন হয়? শব্দ উৎপন্ন হয়। কোনো বস্তু যদি ভাইব্রেট না করে, যদি না কাঁপে, তাহলে সেখান থেকে কখনোই শব্দ উৎপন্ন হওয়া সম্ভব নয়। তাহলে শব্দ উৎপন্ন হতে গেলে অবশ্যই কি লাগবে? একটা কম্পনশীল বস্তু লাগবে। একটা বস্তু কম্পনের ফলে কি উৎপন্ন হয়? সবসময় শব্দটা উৎপন্ন হয়। আচ্ছা, এবার শব্দ বিস্তারের জন্য, শব্দ তো এমনি এমনি যেতে পারে না, শব্দ বিস্তারের জন্য সবসময় মনে রাখবে একটা মাধ্যমের দরকার পড়ে। মাধ্যম ছাড়া শব্দ যেতে পারে না। মাধ্যম তিন ধরনের হয়। শব্দ বিস্তারের জন্য দরকার মাধ্যম। মাধ্যম তো তোমরা জানো নিশ্চয়ই, তিন ধরনের হয়। একটা কঠিন মাধ্যম, একটা হচ্ছে তোমার তরল মাধ্যম। কঠিন মানে যে কোনো কঠিন বস্তু, লোহা হতে পারে। তরল মানে হচ্ছে জল বলতে পারো। গ্যাস মানে অবশ্যই জানো বায়ু মাধ্যম। তো মাধ্যম ছাড়া শব্দ কখনোই এক জায়গা থেকে আরেক জায়গায়
বিস্তার লাভ করতে পারে না। তো কেন কিভাবে ব্যাপারটা বুঝলাম, সূর্যের মধ্যে অনবরত বিস্ফোরণ ঘটে চলেছে, বড় বড় বিস্ফোরণ ঘটে চলেছে, কিন্তু সেটা আমরা শুনতে পাই না। কেন? কারণ সূর্য আর পৃথিবীর মাঝখানে কোনো মাধ্যম নেই। যদি মাধ্যম ছাড়া যদি শব্দ চলতে পারতো, তাহলে সূর্যের মধ্যে যে বড় বড় বিস্ফোরণগুলো ঘটে চলেছে কন্টিনিউয়াসলি, সেটা হচ্ছে আমরা কি করতে পারতাম, সেটা হচ্ছে আমরা শুনতে পারতাম, কিন্তু সেটা আমরা শুনতে পাই না। এই একটা পরীক্ষাও প্রশ্ন আছে যে সূর্যের মধ্যে যে অনবরত বিস্ফোরণ ঘটে চলেছে, তো সেই বিস্ফোরণের শব্দটা আমরা কেন শুনতে পাই না, এই প্রশ্নটা পরীক্ষা হলে আসে। এবার নেক্সট যেটা দেখাবো যে শব্দ বিস্তারের কৌশল, বায়ু মাধ্যমের মধ্যে দিয়ে শব্দটা কি করে বিস্তার লাভ করে, শব্দ বিস্তারের কৌশল। কি করে শব্দ বিস্তার করে? একটা যে কোনো বায়ু মাধ্যমকে বা মাধ্যমকে, ধরুন না বায়ু মাধ্যমটাই আমরা ভাবছি, কতগুলো হচ্ছে আমরা এরকম স্তর, কাল্পনিক স্তরে ভাগ করতে পারি। এগুলো মনে করো কতগুলো হচ্ছে একটা কাল্পনিক স্তর। কতগুলো কাল্পনিক স্তর। এবার মনে করো এখান থেকে কোনো একটা আওয়াজ বেরোলো, শব্দ বেরোলো, এটা বাতাসের স্তর, এটা হচ্ছে একটা স্থিতিস্থাপক মাধ্যম। তো তাহলে কি হবে, যখন এই শব্দটা, এটা শব্দ যাচ্ছে, শব্দটা কি করবে, স্তরটাকে কি করবে, সংকুচিত হবে। যখন শব্দটা এখন যাবে, তখন স্তরটাকে কি করবে, ধাক্কা দিবে, যার জন্য কি হবে, স্তরটা সংকুচিত হবে, কাছে আসবে স্তরগুলো। এভাবে কি হলো, সব স্তরটা কাছে আসলো। এই যে কাছে আসছে, এই যে কাছে আসলো স্তরটা, এই যে কাছে আসা, সে কাছে আসাটাকে বলা হচ্ছে কি, ঘনীভবন। ঘনীভূত যেহেতু হচ্ছে, সে হচ্ছে এর নাম হচ্ছে ঘনীভবন। আর যখন শব্দটা হচ্ছে এই স্তরটা অতিক্রম করে চলে যাচ্ছে ওই দিক দিয়ে, তখন এরা কি হচ্ছে, স্থিতিস্থাপক ধর্মের জন্য আবার আগে অবস্থায় ফিরে আসছে। এই যে আগের অবস্থায় ফিরে চলে আসলো, এটার নাম হচ্ছে তনুভবন। ঠিক আছে, তাহলে আবার রিপিট করছে, শব্দ কিভাবে বিস্তার লাভ করে। যখন আমরা একটা যে কোনো স্তরকে, যে কোনো মাধ্যমকে আমরা এরকম কতগুলি স্তরের সমষ্টি হিসাবে ভাবতে পারি, কাল্পনিক স্তরের সমষ্টি হিসাবে। তো শব্দ যখন প্রবাহিত হচ্ছে, তখন কি হচ্ছে, স্তরটা কাছে আসছে, যেহেতু এটা ধাক্কা দিচ্ছে বলে। কাছে আসার যে ঘটনাটা, এটাকে বলছে ঘনীভবন। আর যখনই তোমার হচ্ছে শব্দটা অতিক্রম করে চলে যাচ্ছে, তখন স্তরগুলো কি হচ্ছে, আবার ঠিক আগের অবস্থায় চলে আসছে, যাকে আমরা বলছি কি, তনুভবন। তো এইভাবে আস্তে আস্তে ঘনীভবন আর তনুভবন, এই দুটোর মাধ্যমে কি হয়, আস্তে আস্তে শব্দটা হচ্ছে কি হয়, এক জায়গা থেকে আরেক জায়গায় কি করে, বিস্তার লাভ করে। তাহলে ঘনীভবন আর তনুভবন হচ্ছে পদ্ধতি, যার সাহায্যে কি হচ্ছে, শব্দটা এক জায়গা থেকে আরেক জায়গায় বিস্তার লাভ করে। তো আমি শুরুতে বলেছিলাম যে একটা কম্পনশীল বস্তু থেকে শব্দ উৎপন্ন হয়। তো সেই জন্য কম্পন সম্পর্কিত বেশ কিছু তথ্য আমাদের জানতে হবে। কম্পন সম্পর্কিত বেশ কিছু তথ্য। তথ্য নম্বর 1 হচ্ছে, পূর্ণ কম্পন কাকে বলে। এটা মনে করা হচ্ছে একটা, তোমার হচ্ছে যে কোনো একটা দণ্ড মনে করো, হ্যাঁ, এটাকে তুমি মারলে, আঘাত করলে, তাহলে কি হলে, একটু দেখবে এভাবে হয়ে ও আবার থেমে যাচ্ছে, এরকম করলে।
তো ধরে নাও এখান থেকে ওর জার্নি স্টার্ট করলো, নিজের যাত্রা শুরু করলো, এই বিন্দু থেকে যাত্রা শুরু করলো। তো এখান থেকে ও কী হলো, এখানে গেল, আবার এখানে যখন আসছে, এখান থেকে স্টার্ট করে আবার যখন এখানে আসছে, তখন বলা হবে কি একটা পূর্ণ কম্পন শুরু হচ্ছে। তাহলে পূর্ণ কম্পনের সংজ্ঞাটা কি, যে কোনো একটা কম্পনশীল বস্তু একটা বিন্দু থেকে যাত্রা শুরু করে যখন আবার পুনরায় সে বিন্দুতে ফিরে আসছে, তখন বলা হয় যে একটা পূর্ণ কম্পন সৃষ্টি হয়েছে। দ্বিতীয় হচ্ছে পর্যায়কাল। পর্যায়কাল একটা পূর্ণ কম্পন সৃষ্টি হতে যতটা সময় লাগছে, সে সময়টাকে বলা হচ্ছে পর্যায়কাল, ইংরেজিতে বলা টাইম পিরিয়ড। এই পর্যায়কালটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করি। পর্যায়কাল একটা পূর্ণ কম্পন সৃষ্টি হতে যতটা সময় লাগছে। 3 নম্বর হচ্ছে কম্পাঙ্ক। কম্পাঙ্কটা হচ্ছে 1 সেকেন্ডে যতগুলো এরকম পূর্ণ কম্পন সৃষ্টি হচ্ছে তাকে আমরা বলছি হচ্ছে কি কম্পাঙ্ক। 1 সেকেন্ডে এরকম যতগুলো পূর্ণ কম্পন বা পূর্ণ দোলন সম্পন্ন হচ্ছে, এটাকে আমরা দোলনও বলতে পারি। পূর্ণ কম্পন বা পূর্ণ দোলন সৃষ্টি হচ্ছে যতবার, সেই সংখ্যাটাকে আমরা কি বলছি, কম্পাঙ্ক এন বলছি। তো আরেকবার প্রথম একটু বলে দিই যে কম্পন না হলে শব্দের সৃষ্টি হয় না। সেজন্য কম্পন সম্পর্কে আমাদের প্রথমে জানতে হবে কিছু তথ্য। সেটা হচ্ছে যে পূর্ণ কম্পন কি, যখন আমি একটা বস্তু তাকে আমি যখন আঘাত করলাম, ও ধরলাম এখান থেকে একটু গেল, এখান থেকে একটু গিয়ে আস্তে আস্তে এখানে ফিরে আসলো। তো যে ধরে নাও এ পয়েন্ট থেকে ও নিজের যাত্রা শুরু করছে, ধরে নাও, তাহলে হচ্ছে এ পয়েন্টে আবার ফিরে যখন আসবে তখন বলা হবে যে একটা পূর্ণ কম্পন সৃষ্টি হয়েছে। আর এই পূর্ণ কম্পন সৃষ্টি হতে যতটা সময় লাগছে, সেই সময়কালটাকে আমরা বলছি পর্যায়কাল বা টাইম পিরিয়ড। আর 1 সেকেন্ডে বা একক সময় যতগুলো পূর্ণ কম্পন সৃষ্টি হচ্ছে, সেই সংখ্যাটাকে আমরা বলছি কম্পাঙ্ক এন। কম্পাঙ্ককে আমরা ইংরেজিতে ফ্রিকোয়েন্সিও বলে থাকি। এবার আসবো তরঙ্গ নিয়ে, কারণ শব্দ হচ্ছে এক ধরনের তরঙ্গ। তো সেই জন্য তরঙ্গের কনসেপ্টটা এখানে একটা প্রাসঙ্গিক। তরঙ্গ জিনিসটা কি, দেখবে যখন আমরা স্থির জলাশয় বা জলে যখন কোনো ঢিল ফেলি আমরা, তখন দেখবে এরকম অনেকগুলো ঢেউয়ের মতো সৃষ্টি হচ্ছে। তো এই যে একটা ঢেউয়ের মতো সৃষ্টি হচ্ছে, এগুলো হচ্ছে একটা কি তরঙ্গ। তো তরঙ্গ জিনিসটা তাহলে কি দাঁড়াচ্ছে, যে একটা স্থিতিস্থাপক জড়মাধ্যম। স্থিতিস্থাপকতা সম্বন্ধে তোমাদের আগের ক্লাসে আমি বলেছি। আর স্থিতিস্থাপক জড়মাধ্যম, এই জড়মাধ্যমের যে কণাগুলো যখন সমষ্টিগতভাবে আন্দোলনের ফলে বা কম্পনের ফলে যে আন্দোলন সৃষ্টি হচ্ছে, সেটাকে আমরা কি বলছি, তরঙ্গ বলছি। তাহলে তরঙ্গ হচ্ছে এক ধরনের, বলতে পারো হচ্ছে আন্দোলন, ডিস্টারবেন্স। জলাশয়টা প্রথমে স্থির ছিল, ঠিকঠাক ছিল, আমরা করলাম কি ঢিল ফেলে তার যে সাম্যাবস্থা সেটাকে কি করলাম, ডিস্টার্ব করলাম। তো এই যে একটা ডিস্টারবেন্স, যেটা কি হয়, যে স্থিতিস্থাপক মাধ্যমের যে কণাগুলো আছে সে কণাগুলোর সমষ্টিগত কম্পনের ফলে সৃষ্টি হয়। কিন্তু মাধ্যমে যে কণাগুলো, সে কণাগুলো কোনো স্থানচ্যুত হয় না। আরও ডিটেলসে যদি দেখো, তোমরা নিশ্চয়ই টান টান করা তার দেখেছো, গিটারে হতে পারে বা বাড়িতে যে কোনো দেখবে, সেই তারটাকে টেনে সামান্য পরিমাণে টেনে ছেড়ে দাও, তো তারটা দেখবে এইভাবে এইভাবে কী করতে থাকে, ভাইব্রেট করতে থাকে। তাহলে এটা হচ্ছে এক ধরনের কি তরঙ্গ। এখানে কি দেখতে পাচ্ছি, যে তারটা যে উপর নিচ যে ভাইব্রেট করছে বা কম্পিত হচ্ছে, তো কম্পিত হতে 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 এক সময় দেখবে ঠিক কি হচ্ছে, ঠিক আবার আগে অবস্থায় ফিরে আসছে। মানে মাধ্যমে যে কণাগুলো যেটা আছে, যেমন এখানে তোমার বলতে পারো এই তারটা, এই মাধ্যমে কণাগুলো কোনো স্থানচ্যুত হচ্ছে না, অর্থাৎ আগে অবস্থা আবার কী হচ্ছে, ফিরে আসছে। তো তাহলে তরঙ্গ সংজ্ঞাটা দেয় পরীক্ষায়। তো সংজ্ঞাটা কীভাবে দেবে, তোমরা বলবে তরঙ্গ হচ্ছে এক ধরনের আন্দোলন, যেটা হচ্ছে কোনো একটা স্থিতিস্থাপক জড় মাধ্যমে কণাগুলোর সমষ্টিগত কম্পনের মাধ্যমে
সৃষ্টি হয়। পরের টপিক হচ্ছে তরঙ্গের প্রকারভেদ। তরঙ্গকে আমরা অনেক রকমভাবে ভাগ করতে পারি। তো এখানে হচ্ছে তরঙ্গের যে কণাগুলো যে গতিপথ, সে গতিপথের দিক অনুসারে আমরা তরঙ্গকে দুভাগে ভাগ করেছি। মাধ্যমের কণাগুলো তরঙ্গ গতির সঙ্গে কেমনভাবে থাকছে, এই যে দিক, সে দিকের বেসিসে ভাগটা আমরা করাচ্ছি। এটাই তোমাদের সিলেবাসে আছে। বাকি ডিটেলস যেগুলো আছে, যে তরঙ্গের যে আরও শ্রেণীবিভাগ আছে, যেমন গতিপথের সীমা অনুসারে, সেটা তোমার ক্লাস 12-এ গিয়ে তরঙ্গ পোর্শনটাতে গিয়ে তোমরা পড়বে। তো তরঙ্গটা দুই ধরনের, একটা হচ্ছে তোমার অনুধগ তরঙ্গ, আর একটা হচ্ছে তির্যক তরঙ্গ। একটা অনুধগ তরঙ্গ, একটা তির্যক তরঙ্গ। এটাকে এবার আমি ব্যাখ্যা করছি যে অনুধগ তরঙ্গটা কি। স্প্রিং আমরা প্রত্যেকে দেখেছি। এই একটা স্প্রিংটাকে সামান্য পরিমাণ টেনে নিয়ে যদি ছেড়ে দিই, তাহলে স্প্রিংটা কেমন হবে? স্প্রিংটা এইভাবে কাছে এসে কোনো একটা মুহূর্তে এরকম হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে, কাছে চলে আসবে। এইভাবে স্প্রিংটা আছে, টেনে কি করলাম, এদিকে বল প্রয়োগ করে টেনে, এদিকে বল প্রয়োগ করে বল দিয়ে টেনে ছেড়ে দিলাম। তাহলে স্প্রিংটা কি হবে, উপর নিচে কি করবে, ভাইব্রেট করবে। তো কোনো একটা মুহূর্তে ভাইব্রেট করতে করতে মনে করে এই অবস্থায় এসছে। তাহলে এখানে কি হচ্ছে, তরঙ্গটা কিন্তু কীভাবে যাচ্ছে, তরঙ্গটা এইভাবে যাচ্ছে, এটা তরঙ্গের অভিমুখ। আর কণাগুলো মানে স্প্রিংয়ের যে স্প্রিং তো একটা কঠিন মাধ্যম, তো সেই কঠিন মাধ্যমে যে কণাগুলো, সেই কণাগুলো কি করছে, এইভাবে ভাইব্রেট করছে। অর্থাৎ কণার যে গতিপথটা সেটা হচ্ছে এটা, এরকমভাবে ভাইব্রেট করছে। এটা হচ্ছে তরঙ্গের অভিমুখ, এটা তরঙ্গের অভিমুখ, আর এটা হচ্ছে কণার অভিমুখ। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে তরঙ্গের অভিমুখটা আর কণার যে অভিমুখ, এই দুটো পরস্পর কেমন হয়ে গেল, পরস্পর প্যারালাল হচ্ছে, সমান্তরাল হচ্ছে। তো এই ধরনের তরঙ্গকে আমরা বলবো হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ, লঙ্গিচুডিনাল ওয়েভ ইংরেজিতে বলা হয়। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গের সংজ্ঞা দিলে তোমরা কেমনভাবে লিখবে সংজ্ঞাটা, যে তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গের অভিমুখ আর মাধ্যমের যে কণাগুলো আছে তাদের অভিমুখ পরস্পর সমান্তরাল হয়, সেই তরঙ্গকে আমরা বলবো হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। তাহলে অনুদৈর্ঘ্য তরঙ্গ বিষয়টা বুঝতে পারলে, আমি স্প্রিংয়ে উদাহরণ দিয়ে বললাম। এবার লক্ষ্য করো, যখন আমি শব্দ বিস্তারের কৌশল পড়েছিলাম তখন কি বলেছিলাম, যে স্তরগুলো কি হচ্ছে, একবার কাছে আসছে, একবার দূরে যাচ্ছে। তাহলে শব্দ যেদিকে যাচ্ছে, স্তরগুলো অর্থাৎ মাধ্যমিক কণাগুলো কি হচ্ছে, পরস্পর সমান্তরাল হচ্ছে। তাহলে আমরা এর থেকে বলতে পারি কি, শব্দ হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। শব্দ হলো অনুদৈর্ঘ্য তরঙ্গ, কারণ শব্দ বিস্তারের অভিমুখ আর মাধ্যমের কণাগুলোর গতিপথের অভিমুখ পরস্পর কেমন, সমান্তরাল। পরের টপিক হচ্ছে তির্যক তরঙ্গ। তির্যক তরঙ্গকে আমরা ইংরেজিতে বলি ট্রান্সভার্স ওয়েভ। এটা হচ্ছে, আমি একটা ছবি দিয়ে বোঝাচ্ছি। তারের এক্সাম্পলটাই ধরি। তারটাকে কি করলাম, একটা তারকে টেনে আমি কি করলাম, ছেড়ে দিলাম। তারটা এভাবে ভাইব্রেট করবে। এরকম ভাইব্রেশনের বিভিন্ন রকম কৌশল আছে, তোমরা সেটা পরবর্তী ক্লাসে গিয়ে পড়বে, ক্লাস 11-এ গিয়ে পড়বে। তো এইভাবে কি হচ্ছে, তারটা এইভাবে ভাইব্রেট করতে থাকে আস্তে আস্তে। তো এখানে দেখো তোমরা, তরঙ্গটা তোমার এদিকে যাচ্ছে, ধরে নাও তরঙ্গটা এদিকে যাচ্ছে, কিন্তু মাধ্যমিক কণাগুলো কেমনভাবে কাঁপছে, তরঙ্গের সাথে লম্বভাবে কাঁপছে। তাহলে এটা হচ্ছে কি তরঙ্গ, তির্যক তরঙ্গ। তাহলে তির্যক তরঙ্গ কাকে বলে, যে তরঙ্গের ক্ষেত্রে তরঙ্গের গতির অভিমুখ আর মাধ্যমের কণাগুলোর কম্পনের অভিমুখ পরস্পর লম্ব হয়, সেই তরঙ্গকে আমরা কি বলবো, তির্যক তরঙ্গ বলবো। ইংরেজিতে আমরা বলবো হচ্ছে ট্রান্সভার্স ওয়েভ। এবার তির্যক তরঙ্গের ক্ষেত্রে
বেশ কিছু কথা আমাকে বলতে হবে, বেশ কিছু টার্ম আমাদের জানতে হবে। দেখো, এটা একটা তরঙ্গ, আমি তির্যক তরঙ্গের ছবি আঁকলাম। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ একটা এ পয়েন্টের কথা ভালো করে লক্ষ্য করো। এ পয়েন্টটাতে কি হচ্ছে, কণাটা সর্বোচ্চ সরণ হচ্ছে এটা। আর এখানে কি হচ্ছে, নিচের দিকে এই লাইনটার, এই যে লাইনটা দেখতে পাচ্ছ যে এই লাইনটার নিচের দিকে পয়েন্টটা সর্বাধিক সরণ হচ্ছে। লাইনটার উপরে এ পয়েন্টটা, লাইনটার নিচে বি পয়েন্টটা দেখতে পাচ্ছ তোমরা। তো এ পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে তরঙ্গ শীর্ষ, আর বি পয়েন্টটাকে আমরা বলবো হচ্ছে তরঙ্গ পাদ। ইংরেজিতে বলা হয় ক্রিস্ট, আর বি পয়েন্টের তরঙ্গ পাদকে বলা হচ্ছে ট্রাউ। তো এটাকে আমরা তাহলে বলছি তরঙ্গ শীর্ষ। আর এটাকে আমরা বলবো হচ্ছে তরঙ্গপাদ। উপরে সর্বাধিক সরণ হচ্ছে এখানে, এই লাইনটার নিচের দিকে কণাটা সর্বাধিক সরণ হচ্ছে। এবার এই তরঙ্গটাকে নিয়েই হচ্ছে আমরা তরঙ্গের বেশ কিছু ডেফিনেশনে আসবো। যেমন প্রথম ডেফিনেশন হচ্ছে কি পূর্ণ তরঙ্গ। পূর্ণ তরঙ্গ বলার আগে দশা সম্বন্ধে একটু বলা উচিত। যদি দশা সম্বন্ধে ডিটেলস আমাদের 9-এর সিলেবাসে নেই, ওটা 11-এ গিয়ে পড়বে। দশা হচ্ছে এরকম যে যার সাহায্যে আমরা তরঙ্গের একটা কণাগুলোর যে কোনো একটা মুহূর্তে গতির অবস্থা সম্পর্কে জানতে পারি, তাকে আমরা বলি দশা, গতির অবস্থা। তো এইখানে দেখো যে এই কণাটা আর এই কণাটা হচ্ছে কি সমদশায় আছে, এই কণা সি কণা, কারণ একই লাইনের একই দিকে, মানে এক্ষেত্রে উপরের দিকে এই বিন্দু আর সি বিন্দু কি হচ্ছে একই দশায় আছে। আর বি বিন্দুটা লাইনের নিচের দিকটাকে আমরা ঋণাত্মক ধরছি, আর উপর দিকটা হচ্ছে ধনাত্মক। তো নিচের দিকে আছে, তাহলে আমরা বলতে হয় যে এ পয়েন্টটা বি পয়েন্টটা হচ্ছে বিপরীত দশায় আছে। তাহলে এরকম সমদশা সম্পূর্ণ কণাগুলোর মধ্যে যে দূরত্ব, সমদশা সম্পন্ন কণাগুলোর মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা কি বলছি, আমরা বলছি হচ্ছে একটা পূর্ণ তরঙ্গ। সমদশা সম্পন্ন কণাগুলোর মধ্যে দূরত্বকে আমরা বলছি হচ্ছে কি একটা পূর্ণ তরঙ্গ। ঠিক আছে? তো আর এই একটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হতে যে সময় লাগছে, সেই সময়টাকে আমরা বলছি হচ্ছে পর্যায়কাল বা টাইম পিরিয়ডটি। একটু আগেই বললাম কম্পন সম্বন্ধে, জিনিসগুলো একই। পর্যায়কাল হচ্ছে টি, পর্যায়কাল টি। আর 1 সেকেন্ডে এরকম যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হচ্ছে তাকে আমরা বলবো হচ্ছে কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি এন। কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি এন। আর নেক্সট হচ্ছে তরঙ্গ বেগ। তরঙ্গ বেগ হচ্ছে, বেগ মানে তোমরা জানো সরণ বাই সময়কে আমরা বেগ বলি। একক সময় একটা নির্দিষ্ট দিকে কোনো বস্তুকণা যতটা সরণ হয় তাকে আমরা বলি হচ্ছে বেগ। তো এখানে হচ্ছে একক সময় একটা তরঙ্গ যতটা পথ অতিক্রম করে, একক সময় একটা তরঙ্গ যতটা পথ অতিক্রম করে তাকে আমরা বলছি হচ্ছে কি তরঙ্গ বেগ বলছি, তরঙ্গ বেগ। তাহলে এই 4টে ডেফিনেশন খুব ভালোভাবে মনে রাখবে: পূর্ণ তরঙ্গ, পর্যায়কাল, কম্পাঙ্ক আর তরঙ্গ বেগ। আরেকবার একটু মনে করে দিচ্ছি পূর্ণ তরঙ্গটা কি। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি একটা তির্যক তরঙ্গের ছবি এঁকেছি। তো এই তির্যক তরঙ্গের উপর এ আর সি দুটো বিন্দু হচ্ছে সমদশায় আছে। তো সমদশা সম্পন্ন কণা দুটোর মধ্যে যে দূরত্ব তাকে আমরা বলছি পূর্ণ তরঙ্গ। তো একটা পূর্ণ তরঙ্গ সৃষ্টি হতে যতটা সময় লাগছে সেই সময়টাকে আমরা বলছি হচ্ছে পর্যায়কাল। আর একক সময় বা 1 সেকেন্ডে যতগুলো এরকম পূর্ণ তরঙ্গ সৃষ্টি হচ্ছে তাকে আমরা বলছি কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি এন। আর 1 সেকেন্ডে বা একক সময় একটা তরঙ্গ যতটা দূরত্ব যাচ্ছে তাকে আমরা বলছি তরঙ্গ বেগ ভি।
এবার পরে যে টপিকটা সেটা হচ্ছে আমরা করব হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ বেগ, এগুলো নিয়ে হচ্ছে আমরা আলোচনা করব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস বলার আছে, বলতে ভুলে গেছিলাম। তরঙ্গ দৈর্ঘ্য এটা হচ্ছে আমরা ল্যামডা দিয়ে প্রকাশ করি। ল্যামডা, গ্রিক অক্ষর ল্যামডা, ল্যামডা গ্রিক অক্ষর ল্যামডা দিয়ে আমরা প্রকাশ করি। তো এর পরে যেটা আমি পড়াবো সেটা হচ্ছে তরঙ্গ বেগ ভি, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা আর কম্পাঙ্ক এন, এদের মধ্যে সম্পর্কটা খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে, ভালো করে রেখো। তাহলে তরঙ্গ বেগ ভি, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, কম্পাঙ্কের মধ্যে সম্পর্কটা আমরা প্রতিষ্ঠা করব। তো প্রথমে বললাম যে একটা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে একটা পূর্ণ তরঙ্গের যে দৈর্ঘ্য, সেটাকে আমরা বলছি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা। তাহলে একটা পূর্ণ তরঙ্গের যে দৈর্ঘ্যটা সেটা হচ্ছে ল্যামডা। আর এনটা কি বলেছিলাম? এনটা বলেছিলাম কম্পাঙ্ক বা ফ্রিকোয়েন্সি, মানে এক সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হচ্ছে। তাহলে কম্পাঙ্ক যদি এন হয়, তাহলে এক সেকেন্ডে কতগুলো পূর্ণ তরঙ্গ সৃষ্টি হচ্ছে? এন সংখ্যক পূর্ণ তরঙ্গ সৃষ্টি হচ্ছে। তাহলে সেটা লিখছি আমি এখানে, এক সেকেন্ডে উৎপন্ন পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য কত? সেটা ল্যামডা। ল্যামডা তো পূর্ণ তরঙ্গ সংখ্যা, নট তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ সংখ্যা হলো এন। এক সেকেন্ড উৎপন্ন পূর্ণ তরঙ্গ সংখ্যা এন। এবার একটা পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য কত? ল্যামডা। তাহলে একটি পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য কত? ল্যামডা। তাহলে এন সংখ্যক পূর্ণ তরঙ্গের দৈর্ঘ্য কত হবে? এন সংখ্যক ঐকিক নিয়মে গুণ হয়ে যাবে, বেশি হবে বলে গুণ, তাহলে এন ইন্টু ল্যামডা। আর এখানে আমি কি বললাম যে এক সেকেন্ডে উৎপন্ন পূর্ণ তরঙ্গ সংখ্যা হচ্ছে এন। তাহলে এক সেকেন্ডে তরঙ্গটা কতটা পথ যাচ্ছে বলো? এন ল্যামডা পরিমাণ। তাহলে এক সেকেন্ডে একটা তরঙ্গ কত পরিমাণ পথ যাচ্ছে? এন ল্যামডা। তাহলে এক সেকেন্ডে যে পরিমাণ পথ যায় সেটাকে আমরা বলছিলাম কি? শব্দের বেগ ভি। তাহলে ভি সমান সমান আমরা বলতে পারি কি? এন ইন্টু ল্যামডা। এই সম্পর্কটা একটা খুব ইম্পর্টেন্ট সম্পর্ক, এটা ভালো করে পড়ে রাখবে। ভি সমান সমান হচ্ছে এন ল্যামডা। এবার এদের এককগুলোতে আমি আসছি। ভি এর একক হচ্ছে, এসআই একক হচ্ছে জানো তোমরা, মিটার পার সেকেন্ড। সিজিএস একক কত হবে? সেন্টিমিটার পার সেকেন্ড। ল্যামডার একক কী হবে? এটা ভি এর একক, ল্যামডার এককে আসছে। এবার এসআই একক হচ্ছে মিটার আর সিজিএস একক হচ্ছে সেন্টিমিটার। ফ্রিকোয়েন্সি এন নিয়ে আমার কিছু বলার আছে এর এককটা নিয়ে। এন এর একক, এন এর তিনটা একক আছে।
একটা হচ্ছে হার্জ, যাকে আমরা এইচ জেড দিয়ে লিখি, অথবা সাইকেলস পার সেকেন্ড এভাবে লিখি, অথবা আমরা লিখি হচ্ছে শুধু সেকেন্ড, সেকেন্ড ইনভার্স, এটা আমরা লিখি সেকেন্ড ইনভার্স। একটা হচ্ছে হার্জ, একটা হচ্ছে সাইকেলস পার সেকেন্ড, আর একটা হচ্ছে সেকেন্ড ইনভার্স, এটা আমরা লিখি। আর এন সমান সমান মনে রাখবে 1/t, ফ্রিকোয়েন্সি সমান সমান হচ্ছে টাইম পিরিয়ডের অনন্যক পর্যায়কাল। এখান থেকে আমরা বলতে হচ্ছে যে এককটা হচ্ছে 1/সেকেন্ড। কোনো একবার পরীক্ষায় একটা পরীক্ষা আমি দেখেছিলাম, এখন কোশ্চেন এসেছিল যে কম্পাঙ্ক ফ্রিকোয়েন্সি এককগুলি হলো কী কী। তো অপশান ছিল হচ্ছে এ নম্বর হার্জ, বি নম্বর ছিল হচ্ছে সাইকেলস পার সেকেন্ড, আর সি নম্বর ছিল হচ্ছে সেকেন্ড ইনভার্স, আর ডি নম্বর ছিল হচ্ছে উপরের সবকটি। তো উত্তরটা কী আসবে তোমাদের? উপরের সবকটি। তো তিনটে একক তোমরা মনে রাখবে, হার্জ, সাইকেলস পার সেকেন্ড আর হচ্ছে সেকেন্ড ইনভার্স। তো এই সম্পর্কটা ভি সমান এন ল্যামডা সম্পর্কটা খুবই ইম্পর্ট্যান্ট, বেশিরভাগ অনেকবার এসছে পরীক্ষায়, ভালো করে যত্ন সহকারে করবে আর এককগুলোকে ভালো করে মনে রাখবে। এবার এই ভি সমান এন ল্যামডা, এই যে সূত্রটা যেটা আজকে প্রমাণ করলাম, এই প্রমাণের উপর আমি বেশ কয়েকটা অঙ্ক তোমাদের করাবো। ভৌতবিজ্ঞান মানে কিন্তু শুধু থিওরি পড়া না, মনে রাখবে থিওরির পাশাপাশি তোমার হচ্ছে অঙ্কও করে রাখতে হবে, নিউমেরিক্যালস করে রাখতে হবে। নিউমেরিক্যালস যদি করে না রাখতে পারো তাহলে তোমার হচ্ছে কনসেপ্ট যেটা আছে, যে থিওরিটিক্যাল কনসেপ্ট, সে কনসেপ্টগুলো ক্লিয়ার হবে না। তো সেই জন্য হচ্ছে অঙ্কটাও তোমরা থিওরির পাশাপাশি করে রাখবে। তো 1 নম্বর অঙ্কটাতে আমি আসছি। আগে অঙ্কটা আমি টুকে নিই, তবে আমি সমাধান করে দিচ্ছি। প্রথম অঙ্কটা হচ্ছে এরকম যে একটি বেতার কেন্দ্র 60 মিটার তরঙ্গ দৈর্ঘ্যের বেতার সম্প্রচার করে, ওই তরঙ্গের কম্পাঙ্ক কত? এখানে একটা জিনিস দেখো, তোমার শুধুমাত্র কি দেওয়া আছে? তরঙ্গ দৈর্ঘ্যটা দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। তো কম্পাঙ্ক বার করতে হলে আমাদের কি লাগবে? আমাদের লাগবে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তো একটা জিনিস মনে রাখবে, বেতার তরঙ্গটা হচ্ছে আলোর বেগ নিয়ে চলে। আলোর বেগ কত তোমরা নিশ্চয়ই জানো, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। তো তাহলে উত্তরটা এরকম দাঁড়াবে যে আমরা জানি ভি ইকুয়ালস হচ্ছে এন ল্যামডা। যখনই কোনো অঙ্ক করবে নিউমেরিক্যালস, বিশেষ করে ফিজিক্সের, তো তোমরা লেখাটা অবশ্যই লিখে নেবে যে আমরা জানি ভি সমান এন ল্যামডা। এবার তোমাকে বের করতে কী হবে? কম্পাঙ্ক বের করতে হবে। তো কম্পাঙ্ক এনটা বের করতে হবে, তাহলে এনটা বের করে নিই আমরা। এন ইকুয়ালস হচ্ছে কত? ভি বাই ল্যামডা। আগেই বললাম যে একটা বেতার তরঙ্গ সবসময় আলোর বেগ নিয়ে চলে। আলোর বেগের মান কত? 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। আর এখানে কত দেওয়া আছে তোমার? তরঙ্গ দৈর্ঘ্যটা 60, তাহলে এখানে বাই 60 করে দিলাম। এবার আমাদেরকে কাটাকুটি করতে হবে। তো কাটাকুটি করার সময় একটু সাবধানে করবে কাটাকুটিটা। দেখো কীভাবে করছি আমি। 300 নিলাম, 10⁶ করলাম এখান থেকে দুটো শূন্য আমি এখানে নিয়ে নিলাম। তাহলে 8 থেকে দুটো শূন্য বাদ দিলে কত হচ্ছে? 6 হচ্ছে। তাহলে 300 হলো। এবার কাটাটি করে না, সুবিধা হয়ে যাবে। তাহলে 5 হলো। তাহলে এন ইকুয়ালস হচ্ছে কত? 5 × 10⁶। তাহলে উত্তরটা লিখে দেবে যে ওই তরঙ্গের কম্পাঙ্ক একক লিখতে ভুলবে না, 5 × 10⁶ হার্জ, অথবা সাইকেলস পার সেকেন্ড, অথবা সেকেন্ড ইনভার্স। তো এইভাবে লিখে লিখে অঙ্কগুলো করতে হবে। এটা হলো এক ধরনের অঙ্কের টাইপ। এবার আসছে দ্বিতীয় টাইপের অঙ্ক। আচ্ছা, দ্বিতীয় অঙ্কটা শোনো। দ্বিতীয় অঙ্কটায় ভি সমান এন ল্যামডা, এই সূত্র দিয়ে আমাদের করতে হবে। তো অঙ্কটাকে পড়ে দিচ্ছি আমি, যে একটি বাদুড় হচ্ছে 100 কিলোহার্টজ কম্পাঙ্কের শব্দ শুনতে পেলে ওই শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। বায়ুতে শব্দবেগ দেওয়া আছে 340 মিটার পার সেকেন্ড। একটা কথা একটু বলে দিই এই প্রসঙ্গে, যে আমরা কম্পাঙ্ক একক বললাম তোমাদের হার্জ, তারপরে সাইকেলস পার সেকেন্ড বা তোমার সেকেন্ড ইনভার্স। তো বড় ফ্রিকোয়েন্সি ক্ষেত্রে, যেমন আমাদের যে শোনার যে পাল্লাটা, যে 20 থেকে 20,000 হার্জের মধ্যে, তো বড় ফ্রিকোয়েন্সি ক্ষেত্রে আমরা কিলো হার্জ, একটু মনে রাখবে তোমরা, কিলো হার্জ, গিগা হার্জ, মেগা হার্জ, আমরা এগুলো ইউজ করি।
একটু মনে রাখবে তোমরা, কিলো হার্জ, মেগা হার্জ, গিগা হার্জ এই এককগুলো ইউজ করি বড় ফ্রিকোয়েন্সির ক্ষেত্রে। তো এখানে কি করতে হবে, প্রথমে যে কিলো হার্জ যেটা আছে সেই কিলো হার্জটাকে হার্জে নিয়ে যেতে হবে। তাহলে সেই আগের মতন আমরা শুরু করছি। আমরা জানি ভি সমান এন ল্যামডা, তাহলে বার করতে হবে ল্যামডা আমাদের। তো ল্যামডা ইকুয়ালস হচ্ছে কত, ভি বাই এন। ভি এর মানে এবার দেওয়া আছে বায়ুতে শব্দের গতিবেগ 340 মিটার পার সেকেন্ড, তাহলে 340 মিটারই রেখে দিলাম। আর এন এর মানটা 100 কিলো হার্জ দেওয়া আছে, তাহলে 100 কিলো হার্জ থেকে আমি কি করব, হার্জে নিয়ে যাব। সেজন্য আমি কি করব 1000 দিয়ে গুণ করব। পাশে আমি এই টপিকটা এটা আমি লিখে দিচ্ছি যে 1 কিলো হার্জ 1000 হার্জ, এটা এই করে রাখবে, মনে রাখবে। তাহলে ল্যামডা মানটা দেখি কত আসছে, এ জিরো ক্যান্সেল হয়ে গেল। তাহলে আমরা এটাকে এভাবে লিখছি 34 × 10⁻⁴, 34 × 10⁻⁴। এটা কেন হলো, এই যে এখানে একের পর কটা শূন্য হচ্ছে, এখানে 4টে শূন্য হচ্ছে। এবার নিচে আছে যেহেতু, উপরে গেলে কি হবে মাইনাস হয়ে যায়, তোমরা সূচকে পড়েছো, 10⁻⁴ হয়ে গেল। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য কত হবে, ওই শব্দের তরঙ্গ দৈর্ঘ্য 34 × 10⁻⁴ মিটার। যেহেতু আমরা এখানে শব্দের বেগটা কিছু দেওয়া আছে, মিটারে দেওয়া আছে। আচ্ছা, তৃতীয় অঙ্কটা ওই ভি সমান এন ল্যামডা দিয়ে করতে হবে, কিন্তু অঙ্কটা একটু ঘুরিয়ে দেওয়া আছে। যে একটি সুরশলাকার কম্পাঙ্ক 400 সেকেন্ড ইনভার্স, যখন শলাকারটি 600টি পূর্ণ কম্পন সম্পন্ন করে ততক্ষণে শব্দটা 500 মিটার যায়। তো বায়ুতে শব্দের বেগ ও তরঙ্গের তরঙ্গদৈর্ঘ্য নির্ণয় করে। একটু ঘুরিয়ে অঙ্কটা দেওয়া আছে, ওই জন্য অঙ্কটা দেওয়া তোমাদের সামনে। তো 600টা পূর্ণ কম্পনের শব্দ কতটা যাচ্ছে বলো, 500 মিটার যাচ্ছে। তাহলে 600টি পূর্ণ কম্পনে শব্দ যায় 500 মিটার। তাহলে একটি পূর্ণ কম্পনে শব্দ কতটা যাবে, হচ্ছে 500/600 মিটার। 0 ক্যান্সেল হয়ে গেল, তাহলে 5/6 মিটার। তাহলে একটা পূর্ণ কম্পনের শব্দ যতটা দূরত্ব যায়, একটি পূর্ণ কম্পনের শব্দ যতটা দূরত্ব যায় তাকে আমরা কি বলি, তাকে আমরা বলি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে দেখো আমরা এখানে তরঙ্গ দৈর্ঘ্যের মানটা পেয়ে গেলাম, কত হচ্ছে 5/6 মিটার। তোমরা এটাকে দশমিকেও নিয়ে যেতে পারো বা এই অবস্থায় রেখে যেতে পারো। তাহলে একটা উত্তর হয়ে গেল। অতএব তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য হলো 5/6 মিটার। 5/6 মিটার, এটা পেয়ে গেলাম। দ্বিতীয় উত্তর চেয়েছে কি, যে বায়ুতে শব্দের বেগ নির্ণয় করো। তরঙ্গ দৈর্ঘ্য কত পেলাম, 5/6 মিটার পেলাম। তাহলে এবার ওখান থেকে আমরা শব্দের বেগটা পেয়ে যাব। তাহলে অতএব বায়ুতে শব্দের বেগ ভি সমান এন ল্যামডা। এন এর মান কত দেওয়া আছে, 400 দেওয়া আছে। আর ল্যামডা তো পেয়েছি আমরা 5/6, 2 দিয়ে কাটছি 3, 2 দিয়ে হচ্ছে 200। তাহলে ভি হচ্ছে কত, 1000/3। তাহলে অ্যাপ্রক্সিমেটলি যেটা দাঁড়াবে 333.33 এত মিটার পার সেকেন্ড। যেহেতু আমরা এটা মিটারে করেছি, সেজন্য বেগে এখন দাঁড়াবে হচ্ছে কত, মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে শব্দের বেগ নির্ণয়। একটু ঘুরি অঙ্কটা দেওয়া আছে, ওই
600টা পূর্ণ কম্পন সম্পন্ন করতে দূরত্ব হচ্ছে 500 মিটার, তাহলে একটাতে কতটা যাচ্ছে 500/600, সেটাই হলো তরঙ্গ দৈর্ঘ্য। তো সেই তরঙ্গ দৈর্ঘ্যকে দেওয়া আছে, সেই তরঙ্গ দৈর্ঘ্যকে আমরা কি করলাম, এই যে ফ্রিকোয়েন্সি যেটা দেওয়া আছে সেটাতে গুণ করলাম, গুণ করে শব্দের বেগটা আমরা পেয়ে গেলাম। আচ্ছা 4 নম্বর যে অঙ্কটা সেটা দেখো, ওই ভি ইকুয়ালস এন ল্যামডা দিয়ে, কিন্তু অঙ্কটা একটু আলাদা আছে। বলছে একটি সুর শলাকায় এ মাধ্যমে 5 সেন্টিমিটার আর বি মাধ্যমে 10 সেন্টিমিটার দৈর্ঘ্য বিশিষ্ট তরঙ্গ উৎপন্ন করে, ওই মাধ্যম দুটিতে শব্দের বেগে তুলনা করো। এখানেও ভি ইকুয়ালস এন ল্যামডা দিয়েই করতে হবে। তো একটা কথা বলে দিই, কথাটা একটু বলা হয়নি প্রথম দিকে। যখন মাধ্যম চেঞ্জ হয়, যখন আমরা একটা মাধ্যম থেকে আরেকটা মাধ্যমে শব্দ প্রবেশ করে, তখন শব্দের দুটো জিনিসের পরিবর্তন ঘটে, শব্দের বেগ চেঞ্জ হয়, তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়, কিন্তু কম্পাঙ্ক মনে রাখবে সবসময় একই থাকে। অর্থাৎ একটা মাধ্যম থেকে যখন আরেকটা মাধ্যমে তরঙ্গ যায়, শব্দ কেন, যে কোনো তরঙ্গ যখন যায়, তখন সেই তরঙ্গের বেগ আর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য এই দুটোই পরিবর্তিত হয়, কিন্তু কম্পাঙ্ক সবসময় কী থাকে, ফিক্স থাকে। তাহলে এখানে কম্পাঙ্ক দেওয়া নেই মানে কম্পাঙ্কটা মনে রাখবে ফিক্স আছে, ধ্রুবক আছে। তাহলে ধরি, প্রথমে লিখে লিখে করতে হবে একটু, ধরি শব্দের কম্পাঙ্ক এন। এবার এই মাধ্যমে কি দেওয়া আছে, তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে কত, 10 সেন্টিমিটার। তাহলে এ মাধ্যমে, অতএব এ মাধ্যমে শব্দের বেগ ভি এ কত হয়, এন ইন্টু ল্যামডা। তাহলে এন ইন্টু ল্যামডা কত দেওয়া আছে, 5 সেন্টিমিটার। যেহেতু এখানে সেন্টিমিটার বলে দেওয়া আছে, ওই জন্য আমরা শব্দের বেগটাকে ধরে নেব হচ্ছে, দেখো কী হবে, সেন্টিমিটার পার সেকেন্ড এই মাধ্যমে। বি মাধ্যমের ক্ষেত্রে কি হবে, বি মাধ্যমে শব্দের বেগ কত হবে, এন ইন্টু তরঙ্গ দৈর্ঘ্য কত দেওয়া আছে, 10 দেওয়া আছে, 10 সেমি পার সেকেন্ড। এবার তুলনা বের করতে বলা মানে মনে রাখবে অনুপাত বের করতে হবে, অনুপাতের মাধ্যমে আমরা তুলনা করব। তাহলে কি লিখবো, অতএব এ ও বি মাধ্যমে শব্দের বেগের অনুপাত। তাহলে ভিএ ইস টু ভিবি, ভিএ ইস টু ভিবি। তাহলে এখানে কত হচ্ছে বলো, এন ইন্টু 5 ইস টু এন ইন্টু 10। তাহলে এন এন ক্যান্সেল হয়ে যাচ্ছে, আর 5 দিয়ে যদি আমি 10কে যদি কেটে দিই, তাহলে কত হচ্ছে 1/2। তাহলে বা ভিএ ইস টু ভিবি হলো হচ্ছে কত, 1:2। তাহলে যখনই তুলনা বার করতে বলবে মনে রাখবে, তখন তোমাদের কি করতে হবে, শব্দের বেগের অনুপাত বার করতে হবে। আর এই অঙ্ক থেকে একটা গুরুত্বপূর্ণ বিষয় আমরা জানতে পারলাম, সেটা হচ্ছে যে যখন একটা মাধ্যম থেকে একটা মাধ্যমে শব্দ বা তরঙ্গ প্রবেশ করে, তখন তার কম্পাঙ্কটা এখানে ফিক্স থাকে, স্থির থাকে। তো এই যে 4টা যে অঙ্ক আমি করলাম, ভি ইকুয়ালস এন ল্যামডার সূত্র দিয়ে, এই ধরনের অঙ্ক তোমাদের পরীক্ষায় আসে। তো এই অঙ্কগুলো খুব যত্ন সহকারে করবে। এবার একটু পরের টপিকটাতে আমি চলে যাচ্ছি। শব্দের বেগ নিয়ে তো আমরা খুব আলোচনা করলাম। শব্দের বেগ বায়ুতে 330 মিটার পার সেকেন্ডের মতো হয়। তো শব্দের বেগটা কি, তার রাশিমালা কি, এই তথ্যটা আমি একটু অতিরিক্ত ইনফরমেশন তোমাদের দিয়ে রাখছি একটু। এই ইনফরমেশনটা হচ্ছে অনুসন্ধিৎস ছাত্রছাত্রীদের জন্য, যারা একটু বেশি জানতে চায় ফিজিক্সটাকে। সি ইকুয়ালস হচ্ছে, মনে রাখবে, E/ρ। যেহেতু আমি গত ক্লাসে তোমাদের ইলাস্ট্রিসিটি পড়িয়েছিলাম, তো ওখানে তোমাদের ই সম্বন্ধে জানা আছে। ইটাকে বলা হয় কি, স্থিতিস্থাপক গুণাঙ্ক।
স্থিতিস্থাপক গুণাঙ্ক ইটাকে বলা হয়, আর রোটাকে বলা হয় হচ্ছে মাধ্যমের ঘনত্ব। যদি কঠিন মাধ্যম হয়, তো কঠিন মাধ্যমের ক্ষেত্রে আমি বলেছিলাম যে ইটাকে আমরা কি দিয়ে রিপ্লেস করব, আমরা রিপ্লেস করবো হচ্ছে ওয়াই দিয়ে, ইয়ং গুণাঙ্ক দিয়ে রিপ্লেস করব। তো কঠিন মাধ্যমের ক্ষেত্রে সিএস লিখলাম, এস ফর সলিড, কত হবে ওয়াই বাই রো। লোহার ক্ষেত্রে, তামার ক্ষেত্রে ইয়ং গুণাঙ্কের মান আমরা জানি, ওয়াইটাকে ইয়ং গুণাঙ্ক বলা হয়, লিখে দিচ্ছি আমি সেটা। ওয়াই হলো ইয়ং মডুলাস বা ইয়ং গুণাঙ্ক। এটা আমরা জানি। আর বিভিন্ন কঠিন বস্তু যেমন তামা বলতে পারো, লোহা বলতে পারো, তাদের ঘনত্ব আমাদের জানা আছে। তো সেই মানগুলো যদি আমরা এখানে ওয়াই রো এদের মানটা যদি বসিয়ে দিই, তাহলে আমরা কি পেয়ে যাব, তাহলে আমরা হচ্ছে যে কোনো কঠিন মাধ্যমে শব্দের বেগের অনুপাত পেয়ে যাব। আচ্ছা, এটা তো গেল যে কোনো মাধ্যমের ক্ষেত্রে। এবার গ্যাসের ক্ষেত্রে একটু আলাদা হয়, গ্যাসীয় মাধ্যমের ক্ষেত্রে সেই তথ্যটা আমি দিয়ে রাখছি। গ্যাসীয় মাধ্যমের ক্ষেত্রে সিজি লিখলাম, জি ফর গ্যাস, রুট ওভার গামা পি বাই রো। গামা হচ্ছে ধ্রুবক, বাতাসের ক্ষেত্রে গামার মানটা 1.4 এর মতো হয়, আর রোটা বাতাসের গড় ঘনত্ব, আর পিটা হচ্ছে বাতাসের চাপ। তো এখানে যদি আমরা গামার মানটা বসাই, আর হচ্ছে তোমার পি যেটা তোমরা জানো, প্রমাণ বায়ুমণ্ডল চাপের মান কত, 76 ইন্টু 980 ইন্টু 13.6, তোমরা জানো, সেই মানটা যদি বসাই, আর বাতাসের ঘনত্ব যদি বসাই 0.000129 গ্রাম পার সেমি কিউব, তাহলে ওখান থেকে আমরা কার মান পেয়ে যাবো, গ্যাসীয় মাধ্যমে শব্দের বেগের মানটা আমরা পেয়ে যাবো। গ্যাসীয় মাধ্যম বা বায়ু মাধ্যমের ক্ষেত্রে শব্দের বেগের মানটা আমরা পেয়ে যাবো। তো এই সম্বন্ধে ডিটেলস তোমরা ক্লাস 11-এ গিয়ে পড়বে। আচ্ছা, আর আরেকটা কথা বলি যে শব্দের বেগ কার উপর ডিপেন্ড করে, তোমার শব্দের বেগটা মনে রাখবে উষ্ণতার উপর ডিপেন্ড করে। উষ্ণতা বাড়লে মানে দেখানো যায়, প্রমাণ করা যায় যে শব্দের গতিবেগটা হচ্ছে উষ্ণতা, পরম উষ্ণতা বর্গমূলের সাথে হচ্ছে সমানুপাতিক। তো উষ্ণতা বাড়লে কি হচ্ছে, শব্দের বেগ বেড়ে যায়। একইভাবে আর্দ্রতা বাড়লে কি হবে, শব্দের বেগটা বেড়ে যাবে। এবার আসবো অনুরণন। রিভারবারেশন। যখন আমরা কোনো ফাঁকা হল ঘরে দাঁড়াই, ফাঁকা হল ঘরে দাঁড়ানোর পর বা ফাঁকা মাঠে যখন দাঁড়াই, তখন আমরা যখন কোনো শব্দ করি, তো সেই শব্দটা কী হয়, বারবার আমাদের কানে এসে পৌঁছতে থাকে। মূল শব্দ যদিও থেমে যায়, তবুও কী হয়, সে শব্দের যে রেসটা, সে শব্দটা বারবার কী হয়, বিভিন্ন প্রান্ত থেকে কী হচ্ছে, প্রতিফলিত হয়ে কী হচ্ছে, আমাদের কানে এসে পৌঁছয়। তো এই যে প্রতিফলিত হয়ে আসছে বারবার করে, সেটাকে আমরা কী বলছি হচ্ছে আমরা অনুরণন। আর যে শব্দগুলো আমাদের কানে এসে পৌঁছচ্ছে তাদেরকে আমরা বলে হচ্ছে প্রতিধ্বনি বা ইকো। ইকো বা হচ্ছে প্রতিধ্বনি। তার প্রতিধ্বনির সংজ্ঞাটা দেয় পরীক্ষায়। কি সংজ্ঞাটা কি লিখবে তোমরা, যে একটা উৎস থেকে শব্দ যখন দূরে কোনো প্রতিফলক দ্বারা প্রতিফলিত হয়ে আমাদের কানে মূল শব্দ থেকে পৃথকভাবে এসে শোনা যায়, তখন সেই পৃথকভাবে আসা শব্দটাকে আমরা কি বলছি, প্রতিধ্বনি বা ইকো বলছি। আর এই প্রতিধ্বনিটা যখন আমরা বারবার করে শুনতে পারি, তখন তাকে আমরা কি বলছি, অনুরণন বা রিভারবারেশন। মানে অনুরণনটা আর কিছুই না, বলতে পারো হচ্ছে মাল্টিপল ইকোস, মানে হচ্ছে অনেক প্রতিধ্বনি।
তো এই অনুরণনটা আর প্রতিধ্বনি এই বিষয়টা আমাদের যে কোনো হল ঘর, বিশেষ করে তোমার অডিটোরিয়ামের মতো হল ঘর ডিজাইনের ক্ষেত্রে, যাকে আমরা অ্যাকাউস্টিক্স বলি, সেই ডিজাইনের ক্ষেত্রে আমাদের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো সেই জন্য আমাদেরকে এই যখন কোনো আমরা হল ঘর তৈরি করব, তো সেই হল ঘর তৈরি করার সময় অবশ্যই আমাদের প্রথমত নজর রাখতে হবে যে প্রতিধ্বনি বা ইকো বা রিভারবারেশন যেটা আমরা বলছি, সেটা যেন কি হয়, মিনিমাম হয়, অপটিমাম হয়। তো এবার যে শর্তটাতে আমরা আসবো, যে ডিডাকশনটা, সেটা হচ্ছে যে একটা প্রতিধ্বনি, একটা যে কোনো শব্দের প্রতিধ্বনি, সেই প্রতিধ্বনি শোনার জন্য উৎস আর প্রতিফলক, এটা হচ্ছে উৎস ধরে না, এখান থেকে শব্দ উৎপন্ন হচ্ছে, আর এই যে প্রতিফলক, সেই প্রতিফলকটা মধ্যে দূরত্ব কত হবে, ন্যূনতম দূরত্বটা কত হবে, সেটা আমরা বার করব। তো প্রথমে বলি, যখন আমাদের কানে একটা শব্দ এসে পৌঁছয়, সে শব্দের রেসটা হচ্ছে কতক্ষণ পর্যন্ত থেকে যায়, 1/10 সেকেন্ড সময় পর্যন্ত থেকে যায়। আমাদের কানে যখন কোনো শব্দ এসে পৌঁছয়, তখন সেই শব্দের রেসটা 1/10 সেকেন্ড সময় পর্যন্ত থেকে যায়। অর্থাৎ 1/10 সেকেন্ডে থেকে কম সময়ের মধ্যে যদি দুটো শব্দ আমাদের কানে এসে পৌঁছয়, তখন সেই দুটো শব্দকে আমাদের মস্তিষ্ক পৃথক করতে পারে না। এটাকে বলা হয় শ্রুতি নির্বন্ধ। শ্রুতি নির্বন্ধ বলা হয়। 1/10 সেকেন্ডের মধ্যে যদি, কম সময়ের মধ্যে যদি দুটো শব্দ আমাদের কানে এসে পৌঁছয়, তাহলে সেই দুটো শব্দকে আমরা পৃথক করতে পারবো না। তো এখন আমি ধরে নিচ্ছি বাতাসের শব্দের বেগ হচ্ছে কত, 334 বা 334 মিটার পার সেকেন্ড অ্যাভারেজে ধরলাম। তাহলে 1/10 সেকেন্ডের শব্দ কতটা যাচ্ছে, 1 সেকেন্ডের শব্দ যাচ্ছে কত, 334 মিটার। যে 1 সেকেন্ডে যাচ্ছে কত, 1 সেকেন্ডে যাচ্ছে হচ্ছে কত, 334 মিটার যাচ্ছে। তাহলে 1/10 সেকেন্ডে কতটা যাবে, 334 ইন্টু 1/10 মিটার, তাহলে কত হলো, 33.4 মিটার। তাহলে 1/10 সেকেন্ডের শব্দ আছে 333.4 মিটার। তো এই সময়ের শব্দটা কি হচ্ছে, শব্দটা এখান থেকে এখানে যাচ্ছে, গিয়ে প্রতিফলক দ্বারা প্রতিফলিত হচ্ছে, হয়ে কি হচ্ছে, ফিরে আসছে। তাহলে এই যে 333.4 এই যে মিটারটা পেলাম দূরত্বটা, সেই দূরত্বটা কি, উৎস আর প্রতিফলকের মধ্যে যে দূরত্বটা, সেই দূরত্বের দ্বিগুণ দূরত্ব। আবার এই কথাটা রিপিট করছি যে 334 মিটারটা কি দাঁড়াচ্ছে, যে এখান থেকে শব্দ এখানে গেল, গিয়ে আবার ফিরে আসছে, তাহলে এটা হচ্ছে 1/10 সেকেন্ডের শব্দ এতটা পথ যাচ্ছে। যদি উৎস আর প্রতিফলকের মধ্যে ডিস্টেন্স বা দূরত্বটা যদি ডি হয়, তাহলে এই 1/10 সেকেন্ডের শব্দ যে পথটা যাচ্ছে সেটা হচ্ছে 2D। তাহলে 2D হচ্ছে কত, 2D সমান সমান হচ্ছে 333.4, তাহলে হচ্ছে ডি সমান সমান হচ্ছে কত, 33.4 বাই হচ্ছে 2। তাহলে কাটাকাটি যদি করি তাহলে কত হচ্ছে, 16×2 = 32, 16×2 = 7, এই যে এত মিটার। 16×2 এই দূরত্ব, এটা হচ্ছে দূরত্ব একটা একমাত্রিক শব্দের প্রতিধ্বনি শোনার জন্য। একমাত্রিক মানে একটা শব্দ, হয়তো মনে করো নেতাজি শব্দ, মনে করো নেতাজি শব্দটা আছে, এই শব্দটার মনে করো হচ্ছে পুরোটা না, শুধুমাত্র এন অক্ষরটা, একটা অক্ষর, এর যে প্রতিধ্বনি শোনার জন্য ন্যূনতম দূরত্ব কত হতে হবে, উৎস আর প্রতিফলকের মধ্যে 16.7 মিটার। এই একটা কথা বলে দিই, এই যে শব্দের বেগটা আমি ধরলাম 334 মিটার পার সেকেন্ড, এটা মনে রাখবে, একটা গড়ে একটা ধরলাম। এবার যদি উষ্ণতা বা টেম্পারেচার যদি চেঞ্জ হয়, তাহলে শব্দের বেগটা কী হবে, চেঞ্জ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে আমাকে আলাদা মাপের আলাদা মান আমাকে এখানে বসাতে হবে। তো আর যদি মনে করো 5 মাত্রিক বলে, তাহলে কি করব আমরা, এখানে কটা শব্দ আছে, 1 2 3 4 5 6 মাত্রিক, 6টা আছে। তো 6টা অ্যালফাবেটের জন্য আমরা কি করব, এটাকে 6 দিয়ে গুণ করে দেবো। তাহলে একমাত্রিক শব্দের প্রতিধ্বনি শোনার যে ন্যূনতম দূরত্ব, যদি শব্দের বেগটাকে আমি যদি 334 মিটার পার সেকেন্ড ধরি, তাহলে কত, উৎস আর প্রতিফলকের মধ্যে দূরত্ব কত হতে হবে, 16.7 মিটার পার সেকেন্ড। তো আজকের মতো আমরা এখানে শেষ করছি ব্যাপারটা, কারণ শব্দ চ্যাপ্টারটা খুব বড় চ্যাপ্টার আছে। তো যদি একদিনে পুরোটা পড়িয়ে দিই তাহলে পুরোটা কভার হবে না, সময় আমাদের খুব কম।
তো সেই জন্য দ্বিতীয় পোর্শনটা যে এই যে শব্দে যে প্রতিফলন, শব্দের যে প্রতিফলন, যে অনুরণন বা প্রতিধ্বনি যেটা পড়লাম, এই পর্যন্ত আজকের পাঠটা। এর পরের দিন আমরা হচ্ছে বাকি পাঠটা কমপ্লিট করব, এবং বাকি পাঠ কমপ্লিট করার সাথে সাথে আমরা বাকি অংশের যে অঙ্ক, বিশেষ করে এই ধরনের যে অঙ্ক, এখান থেকে অনেকটা অঙ্ক আছে যে অনুরণন কি বা তার প্রতিধ্বনি কি বা প্রতিধ্বনির দূরত্ব কত হবে, এই সংক্রান্ত অঙ্ক তোমাদের অনেক আছে। তো সেই অঙ্কটা নিয়ে আমরা পরের ক্লাসে ডিসকাস করব।